2006 সাল, আমরা যারা 90s কিড তারা বড় হচ্ছি সেই সময়, এবং সেই সময় আমাদের সঙ্গে ছিল এমন একটা শো যেটা আমরা ছোটোবেলায় খুব দেখতাম, খুব মজা করতাম। হিন্দিতে এরকম শো আমরা প্রায় দেখতাম, কপিল শর্মা আসতো, রাজু শ্রীবাস্তব আসতো, সুনীল পাল আসতো, খুব আনন্দ হতো আমাদের। তো বাংলায় এরকম একটা শো শুরু হয় 2006 সালে, মিরাক্কেল। মির্দার হাত ধরে, মির্দা আমাদের অফিসে এসেও ছিলেন। তো সেই মিরাক্কেলে আমাদের বর্ধমানের একজন কন্টেস্ট্যান্ট দুর্দান্ত পারফর্ম করেছিলেন 2009 সালে, শুভদীপদা। আজকে আমাদের সঙ্গে আমাদের অফিসারের শুভদীপদা, এবং আমরা খুব খুশি শুভদীপদাকে সঙ্গে পেয়ে। শুভদীপদা, নমস্কার, আমার নাম শুভদীপ ঘোষ, আর আমিও এখানে আসতে পেরে খুব খুশি। এই বর্ধমান ফুডিজ ক্লাবের যে কোনো অনুষ্ঠানে আমি যুক্ত থাকতে পেরে খুবই খুশি হই বরাবরই। খুশি তো ঠিক আছে, কিন্তু তুমি একটু বলে দাও আমাদের অডিয়েন্সকে যে কত টাকা দিতে হলো তোমাকে আমাদের এখানে আসার জন্য। না না না, আমরা আমরা এখন এই মার্কেটে টাকা পয়সার কথা একদম তুলবো না, ঠিক আছে? আমি টাকা পয়সার কথা তুলবো, তারপর কেউ একটা আমাকে তুলে নিয়ে যেতে পারে, আমরা সেসব কোনো কথাতেই যাচ্ছি না। এটা শুধু ভালোবাসার লেনদেন হয়েছে, এটা কোনো কিউআর দিয়ে হয়নি, এটা মনে মনে। না, এটা আমরাও বলি আর কি, যে শুধু ভালোবাসার লেনদেন হয়। হ্যাঁ। ব্লগাররা বিশেষ করে বলে যে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক নেই। যাই হোক, ঠিক আছে, আমরা আজকে শুভদীপদার সঙ্গে অনেক আলোচনা করব। আমরা একদম শুরু করছি, একদম শুভদীপদাকে যখন আমরা প্রথম চিনতে শুরু করি, যখন আমরা ছোটো ছিলাম, তখন শুভদীপদা আমাদের সামনে টিভির পর্দায় এসেছিলেন এবং আমাদেরকে হাসাতো, সবচেয়ে বড় কথা। শুভদীপদা, বলো তোমার মিরাক্কেলের জার্নি আমাকে বলতে হবে, কেমনভাবে জার্নি, একটা বর্ধমানের মতো শহর থেকে মিরাক্কেলে অডিশন দেওয়া, কি মনে করেছিলে তখন, প্রথম কীভাবে এসেছিল ব্যাপারটা? মিরাক্কেল শুরু হয় 2006-এর 12ই জুন, এই বছর একটা কমেডি শো যেটা 20 বছরে পা দেবে আর কি। তো প্রত্যেকবারই যখন মিরাক্কেল শুরু হয় তখনও বাংলায় স্ট্যান্ড আপ কমেডি বা বাংলায় এরকম দাঁড়িয়ে যোগ বলা এই ব্যাপারটা অতটা আসেইনি, প্রথম মিরাক্কেল যেটা শুরু হয়। তো সেই জায়গা থেকে প্রত্যেকবারই দেখতাম মিরাক্কেল চলছে, এবং অডিশনের জন্য তলায় একটা নাম্বার যেত, আর অডিশনটা হতো সবসময় কলকাতায়। এবার আমি জন্মসূত্রে এবং স্কুলিং হচ্ছে গ্রামে, নবস্থা আমার গ্রামের নাম, পূর্ব বর্ধমানেই। তো সেখান থেকে আমি কলেজ সূত্রে বর্ধমানে থাকা শুরু, বর্ধমানে আসা। তো সেই জায়গাতে আমি বারবারই দেখতাম যে কলকাতায় ইচ্ছে থাকলেও সেই সময়টা দাঁড়িয়ে আমার পক্ষে একা গিয়ে কলকাতায় অফিসিয়ালি লোক হাসাবো, এটা সবসময় সম্ভব হতো না আর কি। প্রত্যেকবারই নাম দিতে আমার হতো না। তো 2009 সালে প্রথমবার বর্ধমানে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 5 সিজন 5-এর জন্য অডিশনটা হয়। তার আগে বর্ধমান থেকে অনেকে পার্টিসিপেট করেছে, বর্ধমান থেকে তানিয়া মিরাক্কেল 4 চ্যাম্পিয়ন হয়েছে, তারও আগে অনেকে সিনিয়র ছিল বর্ধমানের। তো সেই প্রথম 2009-এ রানি স্কুলের মাঠে প্রথম অডিশন হয়, সেখানে অডিশন দিই, এবং অডিশনের পর ওখানে অডিশনে দেওয়া হলো, তারপর অডিশনে আমাকে সিলেক্ট করা হয় না, ঠিক আছে, বাদ দিয়ে দেওয়া হয়। টিকিট পাই না, টিকিট না পেলে তো খুব ঝামেলা, টিকিট পাই না আমি পরের অডিশনের জন্য। তো তারপরে আমি আবার এদিক ওদিক করে একজনকে যোগাযোগ করলাম, সে বললো ঠিক আছে, তুমি যখন এত ইচ্ছা আর একবার কলকাতায় অডিশন দাও। কলকাতায় সেটা আমার প্রথম একা একা কলকাতা যাওয়া। তার আগে যেটা গেছি বাড়ির লোকের সঙ্গে বিয়ে বাড়িতে গেছি, কলকাতা কোনো আত্মীয় স্বজনে। সেই প্রথম গেছি, সেটা হচ্ছে সল্টলেক নিওটিয়া হল, সিটি সেন্টার। ওইখানে হচ্ছে 2009-এ মিরাক্কেলের গ্র্যান্ড অডিশন হয়। সেখানে অডিশনটা আমার নেন হচ্ছেন মিরাক্কেলের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়, এবং সেই সময় জি বাংলার যারা সমস্ত সব কর্তা ব্যক্তিরা ছিলেন তারা ছিলেন। সেখান থেকে সিলেক্ট, তারপর ধাপে ধাপে গ্রুমিং, তারপর পারফরমেন্স, তারপর পার্টিসিপেন্টের একটা ফেজ চলে মিরাক্কেল 5টা। সেখানে আমি ফাইনালে 5th হই, 5 জনের মধ্যে 5th, অসাধারণ পারফরমেন্স করেছে, ঠিক আছে। আর তারপর মিরাক্কেল 6-এ আমি মেন্টার, 7-এ মেন্টার, অসাম সালা মেন্টার, 8 আর 9 গেস্ট পারফরমেন্স করি। লাস্ট এখনও অবধি মিরাক্কেল যে সিজনটা হয়ে আছে মিরাক্কেল 10, সেখানেও মেন্টার ছিলাম। এবং তারপর মিরাক্কেলটা করার পর আলাদা লেখালেখি, অভিনয়, বিভিন্ন কাজ আস্তে আস্তে চলছে। তাহলে আমি জিজ্ঞাসা করবো তোমাকে যে তোমার এই স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আত্মপ্রকাশটা কীভাবে হলো? তুমি প্রথম কবে ভাবলে যে আমরা এই বিষয়ে আমরা একটা প্রফেশন তৈরি করতে পারি, বা এই বিষয়ে আমরা মানুষের সামনে আসতে পারি? কাকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছে প্রথম কথা? এবং তোমার প্রথম কবে মনে হলো যে আমি ক্যাপেবল মানুষকে হাসানোর জন্য, এবং আমি পারবো এই কাজটা করতে, এবং এটা আমার আগামী দিনে একটা প্রফেশন হতে পারে? আমি জানতে চাইছি এই কারণেই যে আজকে যারা বাচ্চা যারা পড়াশোনা করছে, তারা যদি ভাবে যে আমরা আগামী দিনে গিয়ে এইটা আমার প্রফেশন হবে, স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো তাদেরকে কী কী প্রসেস ফলো করতে হবে, বা এটা আদৌ বাস্তবসম্মত কি না যে আমি লোক হাসিয়ে টাকা ইনকাম করব, লোক হাসিয়ে আমি আমার প্রফেশন তৈরি করব? তোমার অভিজ্ঞতা বলো, এবং তুমি আমাকে এটাও বলো যে বাচ্চারা আজকে যারা বড় হচ্ছে তারা এটাকে আদৌ প্রফেশন হিসেবে নিতে পারে কি না।
বা নিতে পারলে কী কী করতে হবে? প্রথম কথা হচ্ছে, আমাদের মতো বাঙালি পরিবারে নাচ, গান, আঁকা এগুলো সমস্ত শেখানো হয়, ঠিক। বা আমরা পাঠায়, বা ঠিক। সেখানে অনেক কেন্দ্র থাকে। কিন্তু স্ট্যান্ড আপ কমেডি আলাদা করে শেখানোর 2009-এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ছিল না কোথাও। মানে আমিও কোনোদিন ভাবিনি, তখন আমি সদ্য মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। এবং মিরাক্কেল যখন টিভিতে প্রথম দেখা শুরু করি 2006 থেকে, আমি তো মিরাক্কেলের একনিষ্ঠ দর্শক, মানে একদম বরাবর মিরাক্কেল যখন করেছি তখনও। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে ওই তারা যখন পারফর্ম করতো, ওই একটা মাইক নিয়ে এসে সামনে রেখে, আর মিরাক্কেলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মির্দা তো আমাদের কাছে ইনস্টিটিউশন, মির্দা গুরুদেব। মির্দাকে দেখে, এবং ওই যারা পারফর্ম সেই সময় করতো অনেক সব তাবর বাঘা পারফর্মার, মানে তারা তো পথ দেখিয়েছিল বলেই আমরা ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো তাদের দেখে মনে হচ্ছিল আমি একবার চেষ্টা করে দেখি, কিন্তু আলাদা করে এরকম করে যে লোক হাসাবো, মানে এরকম করে যে আমি কমেডি করব, জোক বলবো, সেরকম কিছু প্রিপারেশন আলাদা করে ছিল না। সবটাই চেষ্টা করতে হয়েছে। এখন স্ট্যান্ড আপ কমেডি অনেকটা বদলেছে, স্ট্যান্ড আপ কমেডি সিনারি অনেকটা পাল্টেছে। এখন বাংলাতে খুব ভালো স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে, বহু মানুষ চেষ্টা করছে। যারা ভাবছে যে আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হব, তাদের জন্য বলবো যে হাল ছাড়া যাবে না। আর হচ্ছে প্রচুর স্ট্যান্ড আপ কমেডি পারফরমেন্স দেখতে হবে, আর ভীষণ রকমভাবে সব দিকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ কন্টেন্ট বানানো যাবে চারিদিকে যা ঘটছে সেখান থেকেই। তাই মানে সেটা রাজনীতি হতে পারে, খেলা হতে পারে, সিনেমা হতে পারে, সব দিকে একটু চোখ কান খোলা রাখতে হবে, নজর রাখতে হবে। আর ব্যাপারটা হচ্ছে খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, নিজেকে এনজয় যদি করতে পারে তাহলে খুব ভালো পারফর্মার হওয়া যায়। তুমি বললে যে অনেকগুলো বিষয় নিয়ে কমেডি করা যায়, তার মধ্যে একটা বলে রাজনীতি নিয়েও কমেডি করা যায়। এবার তুমি আমাকে বলো, আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি নিয়ে কমেডি করাটা কতটা সেফ, নিরাপদ? কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে অনেকে অফেন্ডেড হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে, বা অনেকেরই এটা মনে হয়েছে, যে শুধু রাজনীতি নয়, আরও অনেক বিষয় মানে কমেডি করলে মানুষ হাসে কম এবং রাগে বেশি। সব কিছুতেই মানুষের একটা অনুভূতির আঘাত ঘটে একটা। তো সেই ক্ষেত্রে আমরা লিমিটটা কীভাবে সেট করব, যে আমাকে এইখানে থামতে হবে, এই মানুষটাকে নিয়ে আমরা কমেডি করতে পারি? আমরা আগেও দেখেছি, যেমন 2012-13 সালে অম্বিকেশ মহাপাত্র ঘটনা দেখেছি আমরা, একটা কার্টুন বানানোর জন্য জেল হয়েছিল, তাই না? সেখান থেকেই আমাদের রাজ্যে মনে হয় এই বিষয়টা সূত্রপাত, যে লোক হাসাতে গেলেও তোমাকে ভাবতে হবে যে আমি কোথায় গিয়ে থামবো, আমার লিমিট কতটা, না হলে আমার এগেনস্টে মানে কারবাই হতে পারে। তো তোমার কি মনে হয় যে এখানে কতটা সেফ কিছু কিছু বিষয় নিয়ে অন্তত কমেডি করা, বা কোথায় আমাদেরকে থামতে হবে? তোমার কি মনে হয় এটাতে? হ্যাঁ, মানে আমার যেটা মনে হয় যে আমি ব্যক্তি আক্রমণ করব না, ঠিক আছে? মানে পার্টিকুলার একটা জোক ক্র্যাক করতে গিয়ে যদি কোনো একটা ব্যক্তি আক্রমণ হয়, কারো ভাবাবেগে আঘাত লাগে, বিশেষ করে বডি শেমিং, এই বিষয়গুলো একটু মাথায় রাখতেই হবে। মানে একটা নির্ভেজাল জোক বললাম, সেটা যেন সবাই হাসে, সবাই যেন এনজয় করে। মানে আমি সেখানে কোনো এমন কিছু বলবো না যেটা কারো ভাবাবেগ। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে ভাষার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখন দেখেছি অনেকে অযথা, মানে প্রয়োজন ছাড়া অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছে, আমি সেটা বিরুদ্ধে। ঠিক আছে, আমার কমেডিও নির্ভেজাল, কাউকে আলাদা করে আঘাত করে নয়। মানে আমরা যখন মিরাক্কেল করতাম তখন এখন এই মিম ব্যাপারটা এতটা আসেনি আর কি। তখন মার্কেটে শুধু ডিম ছিল, তারপর মিম এসছে। তো সেই জায়গা থেকে এখন তো ডিম আছে। আছে না? হ্যাঁ, বললো, কিন্তু ও বললো, আমি বলিনি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি যদি নির্ভেজাল কমেডি করি, সেটা কাউকে যদি আঘাত না করে। কারণ আলটিমেটলি হচ্ছে মাথায় রাখতে হবে, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। এই হাসি জিনিসটা এখন খুব দরকার। মানে চারিদিকে এত শোনা যায় সব ভারী ভারী শব্দ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেই জায়গা থেকে নির্ভেজাল হাসিটা খুব দরকার। সেটা খুব কম সময় হলেও যেন আমরা হাসতে পারি। সেক্ষেত্রে যদি মনে হয় যে কাউকে আমি অফেন্ড করছি না, কোনো বিশেষ করে বডি শেমিং, কাউকে এমন কিছু বললাম না যে সেটা তার বা কোনো একটা কমিউনিটিকে আঘাত করে যদি কিছু না বলি, নির্ভেজাল হাসি হতেই পারে। এবং সেখানে তো আমরা অনেক বড় বড় জায়গাতেও দেখেছি সেসব হাসির অনেক কিছু উদ্বেগ হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই। বা হাসির চলে সবথেকে বড় কথা আমার যেটা মনে হয় যে হাসির চলে অনেক সত্যি কথা বলা যায়। মানে আমরা যদি একদম খুব বড় উদাহরণ হচ্ছে, আমরা যদি হীরক রাজার দেশের কথা বলি, সেটাও তো একটা সিস্টেমের বিরুদ্ধে ওই সময় একটা, মানে ওটা একদম কি বলবো, শুধু ওই সময় নয়, আজকে কন্টেম্পোরারি, ওই সময় বানানো হয়েছিল যে এখনো সেটা ভীষণ রকমভাবে কন্টেম্পোরারি। তো সেই জায়গা থেকে মনে হয় যে শুধুমাত্র হাসাবো বলে হাসানো নয়,
যিনি হাসাচ্ছেন তারও একটা, যদি শিল্পী হিসেবে তারও একটা দায়বদ্ধতা থাকে সমাজের বিভিন্ন যে জিনিসগুলো চোখে আঙুল দিয়ে দেখানো উচিত সেগুলো হাসির মোড়কে তুলে ধরা, সেটুকু তো দায়বদ্ধতা থেকেই যায়। তাহলে আমরা দেখেছি যে দুই জনারের আমরা কমেডিয়ান দেখেছি। আগে যেমন রাজু শ্রীবাস্তব, সুনীল পা যেটা বললাম, তাদের একটা জনার ছিল, কিন্তু সেই জনারটা কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয়েছে যে আজকে মানুষ ওরকম শুনতে চাইছে না। আজকে মানুষ সময় রায়না শুনতে চাইছে, বিয়ার বাইসেপ শুনতে চাইছে, যেখানে কিছু গালিগালাজ করা হচ্ছে, কিছু অ্যাডাল্ট জোকস দেওয়া হচ্ছে, বা কিছু ইনসেনসিটিভ মন্তব্য করা হচ্ছে। যেমন ধরো ওই 16 কোটি টাকা ইঞ্জেকশন নিয়ে একটা জোকস হ্যাঁ, খুব খারাপ, বিষয়টা হয়েছিল, খুব খারাপ। তো আমার সময় রায়নাকে ভালো লাগে, আমার ভালো লাগে সময় রায়নার জোকস, কিন্তু কোথাও গিয়ে আমারও মনে হয়েছে যে একটা লিমিট অন্তত রাখা উচিত। হ্যাঁ, 100। কিন্তু আবার এটাও ঠিক যে ওই যে পুরনোপন্থী যারা কমেডিয়ান, রাজু শ্রীবাস্তব বা সুনীল পাল, তাদের কমেডি কি আজকে মানুষ শুনবে? ওই ওই ধরনের কমেডি কি আজকে মানুষ পছন্দ করবে? তোমার এটা কি মনে হয়, মানে এই বিষয়ে, মানে কমেডি এখন কীরকম হওয়া উচিত? আমরা বাংলাতেও দেখছি, ধরো শহীদ শামসুর নির্ভেজাল জোকস, কোনো বিতর্ক নয়, কাউকে কোনো হিট না করে, কোনো রোস্ট না করে। হ্যাঁ, আবার অন্য ধরনের কমেডিও আছে যেখানে রোস্ট হয়, ঠিক আছে, ধর্মকে নিয়েও রোস্ট হয়, রাজনীতি নিয়েও রোস্ট হয়। তো তোমার কি মনে হয়, তুমি যদি একজন স্ট্যান্ড আপ কমেডি হিসেবে পারফর্ম করো, তুমি কোন পন্থা চুজ করবে, বা মানুষের কোন পন্থা চুজ করা উচিত বলে তোমার মনে হয়? প্রথমত হচ্ছে যে আপগ্রেডেশন তো সব দিকেই হচ্ছে, মানে টেস্ট থেকে, ওয়ানডে থেকে, T20 থেকে এখন বোধহয় অনেক জায়গাতে T10ও হয়। তো সেরকমই হচ্ছে যে কমেডির ধরন বদলেছে। আগে আমরা একটা কমেডি দেখে এসেছি, রাজু শ্রীবাস্তব দেখে এসেছি, সেখানে অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিং থাকতো, অনেক বেশি বডি অ্যাক্টিং দিয়ে হতো। এখন আবার অনেক বেশি উইট হিউমারগুলো খুব ছোটো ছোটো হচ্ছে, ঠিক আছে, এগুলো একটা ধরন, কমেডির ধরনটা বদলাবে, মানে এক জায়গাতে কমেডি নিয়ে একটা ইভলিউশন হচ্ছেই। সেক্ষেত্রে এখন একটা জেনারেশন, এবং এটা মানে আমি তো মনে করি যে এই কমেডির স্বাদটা জেনারেশন ওয়াইজ পাল্টেছে। মানে আমরা যেটা পছন্দ করতাম, এখন বোধহয় জেন জি, তাদের একটা নতুন টেস্ট এসছে, তাদের মতো করে এখন কমেডিটা তো করতেই হয় আর কি। এটা তো ভালো, মানে তারা একরকম করে এসছে, এখন একটা, আবার হয়তো আগামী 10 বছরের মাথায় কমেডির ধরনটা তো পুরোপুরি বদলে গেল, সেটা হতেই পারে। এবার আমি জানতে চাইবো, তোমার ব্যাপারে জানতে চাইবো একদম, তোমার প্রথম স্টেজ পারফরমেন্স, মিরাক্কেল বাদ দাও, তোমার প্রথম স্টেজ পারফরমেন্স যখন তুমি মিরাক্কেলে যাওনি, তখন কি কিছু হয়েছিল না একদম সরাসরি মিরাক্কেলেই হয়েছিল, বা তোমার প্রথম স্টেজ এক্সপিরিয়েন্সে তোমার কেমন অভিজ্ঞতা? একদম প্রথম স্টেজ আমার যেটুকু মনে পড়ছে, আসতে বহু আগে, তখন তো বোধহয় স্বাধীনতা কয়েক বছর হলো হয়েছে, আসতে বহু আগে। তো তখন বোধহয় ছিল আমার প্রথম, যেটুকু মনে আছে, ডাইনোসরা ছিল, কাইন্ড অফ দর্শক আসনে ছিল আর কি, ওইরকম আর কি। আমি প্রথম একটা কবিতা বলেছিলাম, খান্তবুড়ি দিদি শাশুড়ি, তখন বোধহয় ক্লাস 3 কি 2-3 হবে, আমার গ্রামের স্টেজে। সেটা বোধহয় আমার জ্ঞানও তো এখনো অবধি যেটা মনে আছে সেটা। আগে কোনো দিন আমি স্টেজে, মানে আমি তো নাচ গান কিছু করতে পারি না, আর আগে কোনো দিন তো কেউ মঞ্চে, তো এই মিরাক্কেলটা তখন তো হয়নি, মানে আমাকে যে কেউ মঞ্চে মাইক ছেড়ে দেবে সেরকম নয়। আমি টুকটাক অ্যাঙ্কারিং স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে করার চেষ্টা করেছি। এই বর্ধমান ইউনিভার্সিটিতে আমরা যখন পড়তাম, তখন একটা আন্তঃবিভাগীয় নাটকের প্রতিযোগিতা হতো, এই জিমনাসিয়াম হলটা, এই আমাদের এই মোড়টাতে, এইখানে রবীন্দ্র হোস্টেল, ওই নেতাজি হোস্টেল উল্টো দিকে, এখন বোধহয় ওটা ব্যবহার হয় না। আমরা যখন মাস্টার ডিগ্রি করতাম তখন ওটা হতো। তখন আমি নিজে একটা নাটক লিখেছিলাম আমার বোটানি ডিপার্টমেন্টের, এবং সেই নাটকটার স্ক্রিপ্টটা যুগ্মভাবে তৃতীয় হয়েছিল, এবং আমার নাটকে হিরোইন বোধহয় যুগ্মভাবে ফার্স্ট হয়েছিল। তো সেই মানে হিরোইনকে বেশি সময় দিতে, হিরোইনকে বেশি সময় দিতে, তাই ফার্স্ট না, হিরোইনকে সময় দিতে না, সময় দিতে হয়েছিল হিরোকে, ঠিক আছে। আর জাজমেন্টটা আমরা করিনি। মানে তুমি এমনভাবে ইন্সপায়ার করেছিলে যে একদম ফার্স্ট হয়ে গেল, এটা না, সেরকম কিছু নয়। তখন খুব হাতে, মানে কাঁচা হাতি লেখা। কোনোভাবে লজ্জা পাচ্ছ? হ্যাঁ, তুমি কোনোভাবে লজ্জা পাচ্ছ? বোঝা যাচ্ছে, মিমিক্রি করছি, লজ্জা পাওয়া, ঠিক আছে, লজ্জা পাওয়া মিমিক্রি করছি। তো সেটা অনেকদিন আগে, মানে সেটা ধরো তোমার 2008 সালে সেটা হচ্ছে, মানে সেটা হচ্ছে স্টেজে স্বীকৃতি পেয়েছিলাম, যারা নাটক লিখে পুরস্কার বর্ধমান ইউনিভার্সিটিতে। এখানে জাজ ছিলেন আমাদের এইখানেকারই, তিনি এখন আর নেই আমাদের মধ্যে, রাতুল স্যার। আচ্ছা, এইখানে তুমি চেনো মনে হয়, তিনি হয়তো। হ্যাঁ, তো সেখান থেকে, সেটা থেকে শুরু 2008 বা 2009, তারপর মিরাক্কেলের পর তো বিভিন্ন অনুষ্ঠান, শো, টুকটাক কাজকর্ম চলছে আর কি। আচ্ছা, এবার তোমাকে আমি এটা জিজ্ঞেস করি যে ধরো কেন বলছি, তোমার জীবনে কোনো এক্সপিরিয়েন্স যে তুমি স্টেজে শো করতে যাচ্ছ, লোককে হাসাতে হবে, কিন্তু তোমার মনের মধ্যে সেই সময় প্রচণ্ড দুঃখ চলছে, তোমার পার্সোনাল কোনো কারণে তুমি প্রচণ্ড ভেঙে পড়েছো, হয়তো ডিপ্রেস না হলেও মন খারাপ, কোনো বিষয়ে তোমার খারাপ লাগছে, তাও তোমাকে পারফর্ম করতে হবে স্টেজে, এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, সেটা তো অভিজ্ঞতা একটু বলো না। এটা তো ধরো একজন পারফর্মারের চলেই, কারণ বিশেষ করে তুমি যদি শুটিংয়ের জায়গা থেকেই বলো, বা যে কোনো মঞ্চ তুমি উঠলে, যে মুহূর্তে আলোটা তোমার ওপর পড়লো,
সেটা হচ্ছে তুমি দর্শকের সামনে তুমি চলে এসছো মানে তোমার ভিতরে কি চলছে সেটা মানে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। এবার ধরো আমরা যখন ধরো টানা মিরাক্কেল করেছি বা অনেক সময়তেই থাকে আলাদা করে, কিন্তু সেটা কোনোদিন পারফরমেন্সে কোনোদিন এফেক্ট করতে দেওয়া যায় না আর কি। যে মুহূর্তে আমি অ্যাজ এ পারফর্মার স্টেজে থাকি তখন বাকি সব ভুলে আমাকে অবশ্যই পারফরমেন্সেই মন দিতে হয় আর কি। তোমার এই যে স্ট্যান্ড আপ কমেডিয়ান, এই যে তোমার ক্যারেক্টারটা যে আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো এই বিষয়টা কোথাও গিয়ে কি তোমার পার্সোনাল জীবনে এফেক্ট করেছে? মানে ধরো তুমি স্কুলে পড়াচ্ছ, একজন টিচার বলে স্যার একটা জোক বলুন স্যার, বা ধরো তুমি কোনো বিপ্লব করতে গেছো, তো একটা লাইন একটা মার্চ করছো, ভেঙে দাও গুড়ি দাও, গরিবের রক্ত হবে না ব্যর্থ এরকম মানে করছো কিছু একটা, তো সেই সময় পাশ থেকে সুমদীপ দা একটা জোক বলো তাড়াতাড়ি একটা দেখি, এরকম কোনো ব্যাপারগুলো হয়েছে? মানে এরকম কীভাবে ট্যাকেল করো তুমি এভাবে একটা সিরিয়াস সিচুয়েশন ধরো একটা? সব থেকে হয় হয়তো কোনো একটা বিয়ে বাড়িতে গেছি, এখন এটা একটু কমে গেছে, তো হয়তো সেই বাচ্চাগুলো হয়তো খুব খেলে বেড়াচ্ছে, একটা বাচ্চা ছেলে তো খাচ্ছে না, আর তার মা এসে বলে এই তাড়াতাড়ি খেয়ে নে তো, নাহলে কাকুটা কিন্তু তোকে ধরে নিয়ে মিরাক্কেলে চলে যাবে। মিরাক্কেলে আমি বাচ্চা ছেলে ধরে নিয়ে যাবে, এটা একটা কথা হলো? আমার ওইটা কাজ, ওখানে গিয়ে আমি বাচ্চা ছেলে ধরে ধরে যারা খায় না তাদেরকে মিরাক্কেলে নিয়ে আমি ভাত খাওয়াবো? এইরকম প্রচুর শুনতে হয় আমাকে। তারপর হচ্ছে যে এই যে এরা মানে এই ছাত্রছাত্রীরা তো প্রায়ই বলে আর কি, স্যার যোগ বলুন, স্যার যোগ, স্যার এটা করুন ওটা করুন ওটা করুন, খুব বলে আর কি। তো তাদের একটা করে প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি যেমন যোগটা মিরাক্কেলে বলি, সেমনি আমি পড়ানোটা মিরাক্কেলে করছি না, তাহলে মিরাক্কেলে যোগটা এখানে বলছি না, সেটা আমি প্রথমেই বলে দিই। তবে এরকম হয় মানে লোকজন অনেক সময় বলে একটা কিছু হাসির হয়ে যায় আর কি, হাসির হোক আর কি। তো আমরা বলি যে তাহলে ডাক্তার দেখলে কি বলতে, যে আমার একটু প্রেশারটা মেপা দিয়ে যান, সেরকম তো বলেন না, তাহলে ফালতু এরকম করে। হ্যাঁ, তবে মানুষ মজা পায়, মানুষ ভালোবাসে, সেটা তো একটা বিরাট ব্যাপার। মানে ধরো আমরা সেই অর্থে খুব জনপ্রিয় মিরাক্কেল হয়েছে 2012-13, মানে আমাদের সেই যদি আদালতের পারফরমেন্স, যেটা ফেসবুকেও খুব দেখা যায় আর কি, অনেকেই দেখেছেন। তো সেইটার পরেও মানুষজন এখনও যখন আমাকে মিরাক্কেলের শুভদীপ বলে চিনতে পারে, সেটা একটা বিরাট পাওয়া, তো সবটাই তাদের ভালোবাসা। আমি একটা কথা বলি তোমাকে, এটা মানে হয়তো তোমার ভালো না লাগতেও পারে, সেটা হচ্ছে যে আমি হেসে ম্যানেজ করে দেবো, মিরাক্কেলে কোথাও গিয়ে কি তোমার মনে হয়েছে যে বাংলাদেশি পারফর্মারদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, বা জি বাংলার যে কোনো ক্ষেত্রেও, যেমন আমরা নোবেলকেও দেখেছিলাম সারেগামাপাতে, বাংলাদেশি যদি কোনো পারফর্মার থাকে হয়তো ভিউয়ারশিপের জন্য বলো বা ভোটিংয়ের জন্য বলো, কোথাও গিয়ে কিছু বেশি প্রায়োরিটি দেওয়া হয়? যেমন আমরা পরবর্তীকালে দেখেছি যখন বাংলাদেশে আন্দোলন হয়েছিল তখন আবু হেনা রনি তখন ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক স্লোগান দিয়েছিল, জিনিসটা খুব খারাপ লেগেছিল আমাদের সবারই, তোমার হয়তো খারাপ লাগবে, কারণ যেখান থেকে ফেম পাওয়া, যেখান থেকে খ্যাতি পাওয়া, সেখানকার দেশের বিরুদ্ধে খারাপ কথা বলা আমরা খারাপ লেগেছিল আমাদের সবারই। তো কোথাও গিয়ে তোমার মনে হয়েছে যে জি বাংলাতে ধরো বা এই মিরাক্কেলি বলো বা সারেগামাপাই বলো, বাংলাদেশি পারফরমেন্সে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় ভিউয়ারশিপের জন্য বা ভোটিংয়ের জন্য? এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, তুমি সারেগামাপা মিরাক্কেল এই দুটো যাই বলো না কেন, আলটিমেটলি কিন্তু তাদের ওখানে গিয়ে পারফর্ম করতে হয়, ঠিক আছে? মানে তুমি যে দুজনের নাম বলছো, রনি বা নোবেল, রনি কিন্তু নিজে একজন দুর্দান্ত পারফর্মার, মানে রনির যেটুকু মিরাক্কেলে খ্যাতি অর্জন করে সেটা কিন্তু মানে ওই রনির এই স্লোগান পার্টটা তো তখন রনি করেও নি, বা নোবেলও যেটা ঘটেছে সেটা নোবেল অনেক পরে করেছে। এবং অবশ্যই যদি দেশের বিরুদ্ধে কেউ বলে সেটা কখনো আমি সাপোর্ট করছি না, কিন্তু আলটিমেটলি সেটা পারফর্মিং অ্যাক্টের মধ্যে পড়ে। বাংলাদেশে যাদের নিয়েছিল তারা কিন্তু প্রত্যেকে ভালো পারফর্মার, এবং খুব মানে এই নয় যে শুধুমাত্র, কারণ আমাদের ইন্ডিয়ারও মিরাক্কেলে আমি তোমায় যদি বলি, মিরাক্কেল 5 থেকে হচ্ছে গিয়ে বাংলাদেশের পারফর্মার আসা শুরু করে, ঠিক আছে? তো মিরাক্কেল 5-এ চ্যাম্পিয়ন হয়েছিল প্রাঞ্জল, মিরাক্কেল 6-এ চ্যাম্পিয়ন হয়েছিল ভিকি পাট্ট, তার সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছিল আবু হেনার জয়েন্টলি, ঠিক আছে? মানে আমাদের পারফর্মারও ছিল, মানে আলাদা করে গুরুত্ব এই জন্য দেওয়া যায় না, কারণ আলটিমেটলি মানুষের ভালো লাগতে হবে, পারফরমেন্সের দিকে কোনো পার্সিয়ালিটি এখানে করা হয় না। তারপরে যদি কেউ কিছু এরকম করে ফেলে তাকে তো আর কত বছর আগে করা সম্ভব আর কি। তবে সেই দেশের বিরুদ্ধে বলে সেটা কখনো কাম্য নয়, তাকে কখনোই সেটা সাপোর্ট করা যায় না। সৈয়দ, তাহলে পরের প্রশ্ন হচ্ছে আমার, যে তোমার এখন কি কি কাজ চলছে, বা তোমাকে এখন আমরা কিভাবে টিভির পর্দা দেখতে, এখন তো দেখছি একটা অলরেডি, তো এই মুহূর্তে তোমার কি কি কাজ চলছে, তোমার হাতে কি কি কাজ আছে যেটা আমরা তোমাকে টিভির পর্দা দেখতে পাবো? এই মুহূর্তে আমার কাজ চলছে বলতে হইচই একটা মিনি সিরিজ রিলিজ করেছে, আর এছাড়াও কয়েকটা কাজ কথা বলা স্টেজে আছে আর কি। আর এছাড়াও যেটা হচ্ছে যে এমনি তোমার লেখালেখি, অভিনয় কটা আগামী দিন আসছে। আমি বলছি, ধরো আমি একটা কথা বলি, তুমি তো একজন কমেডিয়ান, তুমি লোকে হাসাতে পারো, তাই স্বাভাবিক। কমেডিয়ান যদি আমি নেচে দেখাতাম খুব খারাপ হতো সেটা। তাহলে এমন কি হয়েছে যে বৌদির সঙ্গে ঝগড়া হচ্ছে, তো তুমি একটা ফট করে জোক বলে দিলে, বৌদি মানে মারতে যাচ্ছে তোমাকে একটা ঝাড়া দিয়ে,
সেই সময় ঝাঁড়া দেখে হেসে ফেললো, উল্টোটা। যেমন আর সিরিয়াস ব্যাপারে যোগ বলে উল্টো আমি আরও ঝাঁটা পেটা বড় খেতে পারি, কারণ আমরা খুব ভালো করে জানি আমরা যেহেতু তুমি আমি দুজনাই বিবাহিত, সেই জন্য সিরিয়াস ম্যাটার ওসব ব্যাপারে হ্যাঁ বউকে হাসানো খুব কঠিন জিনিস। বউকে হাসানো খুব কঠিন জিনিস। তার মানে বলতে চাইছো যে মানে হাসি দিয়ে বা গান দিয়ে যেটা বলা হয় যুদ্ধ থামিয়ে দেওয়া যায়, কথাটা ঠিক নয়। কোনটা বলো? হাসি দিয়ে বা গান দিয়ে যুদ্ধ থামিয়ে দেওয়া যায়, কথাটা ঠিক নয়। বন্দুকে নলে গোলাপ ফুল দিয়ে যুদ্ধ থামানো যায় না। হ্যাঁ, কিন্তু তা বলে এগুলো শুনতে ভালো লাগে। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এগুলো বইয়ের হাতে ঝাঁটা বা যদি খুন্তি থাকে এগুলো ট্রাই করবেন না। এগুলো খুব প্রফেশনাল যারা করে তাদের স্টান্ট, এগুলো বাড়িতে কেউ ট্রাই করবেন না। ঠিক ঠিক ঠিক। শুভদীপ দা, হ্যাঁ, তাহলে আমি একটু আগে কথা বলছিলাম সময় রানাকে নিয়ে এবং একটা বিশাল বড় আউটরেজ হয়েছিল একটা এই ব্যাপারে। তো কখনো কি তোমার কোনো দিন কোনো এমন কোনো জোকস এরকম কি এসেছে যেখানে একটা পাবলিক আউটরেজ এসেছে? আমি জানি তখনকার দিনে ফেসবুক ইনস্টাগ্রাম অতটাও অ্যাক্টিভ ছিল না, কিন্তু তাও বলছি যে পুরনো জোক খুঁজে নিয়ে এসে কোথাও গিয়ে কি তোমার এমন কিছু কথা বেরিয়েছে যেখানে মানুষ একটু রাগ করেছে? মানে সেটা হচ্ছে যে আমি আর আমার এক কো-মেন্টার এবং বন্ধু সৌরভ পালদি, এরা ওই মিরাক্কেল 6 যখন হতো আমরা একটা ডুয়েট পারফর্ম করতাম যেখানে টপিকটাই হতো পলিটিক্স। মানে সেই সেই সময় রাজ্য সরকার এবং সেই সময় প্রাক্তন রাজ্য সরকার তাদের বিভিন্ন ঠিক ভুল এইসব নিয়ে করতাম আর কি। এবং সেটা আমরা একদম ওপেন স্টেজেই করতাম। মানে মিরাক্কেল স্টেজে করা মানে তো বহু লোক টিভিতে দেখছে। সেটা দেখার পর একদম যে আসেনি বলবো না, দু একটা বিভিন্ন জেলা থেকে বলেছিল, একটু ভয় ভয় দেখিয়েছিল। ঠিক আছে, মানে ওরা খুব ভয় দেখালো, আমরা খুব ভয় পেয়ে আর একটু কড়া দেখে পরে পারফরমেন্সটা করে দিলাম। সত্যি ভয় দেখানোটা মিটে গেল না। আলটিমেটলি থামা তো যাবে না। আমার যদি মনে হয় ঠিক ভুলটা তুলে ধরতে হবে, তাহলে তো যদি শিল্পীকে সবসময় ভয় দিকে থেমে যায় তাহলে তো খুব মুশকিল। লেখা হোক, পারফরমেন্স হোক, চালিয়ে তো যেতেই হবে। প্রত্যেকটা জোক একটা করে রেভলিউশন। হ্যাঁ, একদম। তুমি জোকের মাধ্যমে তুমি একটা বিপ্লব নিয়ে আসতে পারো। একদমই তাই। তো আমার কথা হচ্ছে, ধরো এরকম কোনো ঘটনা ধরো যে আশা করি তোমার সঙ্গে হয়নি, আগামী দিনে যদি কারোর সঙ্গে হয়, তুমি কিভাবে এটাকে মানে তাদেরকে বলবে কি কাজ করতে? ধরো এমন কোনো জোক কেউ বলেছে, ধরো তোমার কোনো বন্ধু কেউ বলেছে, তাহলে তার বাড়িতে একদম মানে পাথর বৃষ্টি হচ্ছে, পুষ্পুতুল পড়ানো হচ্ছে, মিডিয়াতে লেখা হচ্ছে, ফায়ার হয়েছে, তো তাকে কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে বলে তোমার মনে হয়? তোমার সঙ্গে হয়নি তাই আমি তোমার ব্যাপারে বলছি না, যদি কেউ করে থাকে তাকে এটা কীভাবে এটা হ্যান্ডেল করা উচিত বলে তোমার মনে হয়? মানে যদি মনে হয় যে সে এমন কিছু বলেছে যেটার জন্য এত কিছু ঘটতে পারে, সত্যিই যদি ভুল থাকে তাহলে তো তাকে ভুলটা স্বীকার করে নেওয়া ছাড়া কোনো উপায়। অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, যে সত্যি ভুল তো থাকে না। ধরো কুণাল কামরা, হ্যাঁ, বা ধরো আমি বলছি সময় রায়নার যে শো আমি যেটা বললাম, হ্যাঁ মানে ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও, লেটেন্টে যেটা নিয়ে সমস্যা হয়েছিল, যে জোকসটা নিয়ে, হ্যাঁ, তো এগুলো তো আমার মনে হয় যে এত বেশি আউটরিচ কি ডিজার্ভ করে? না না, এতটা হ্যাঁ ডিজার্ভ করে না। মানে এত কিছু মানে মানে আমার কথা হচ্ছে যে পারফরমেন্স যদি সত্যি সমাজের ক্ষেত্রে কোনোরকম কোনো বার্তা না দিচ্ছে, তাহলে আমি আর তাকে ফালতু ফুটেজ দিয়ে কী করবো? আর এখানে একটা মানে ওই তুমি যে শোটার কথা বলছো, ওটা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি দেখিনি। না, আমিও দেখিনি, আমি খুব বেশি ক্লিপ দেখেছি। বরং এই প্রতিবাদটা বিরুদ্ধতা ব্যাপারটা আসার পরে মানুষ আরো বেশি করে ভিউ বেড়েছে। হ্যাঁ, মানে আমরা জানতাম এরকম তো ইয়ে করে কোনো লাভ নেই। মানুষকে একটু বেশি রিঅ্যাক্ট করে সব কিছু। মানে জোকে কি মানুষ কম হাসে, বেশি রাগে এখন তোমার মনে হয়? এটা এখন তো একটা ইয়ে আছে না, যে এখন এমন হয়ে গেছে যে একজন ইন্টারভিউ দিতে গেছে, দিয়ে তারপর HR বলেছে একটা জোক শোনান, জোকটা শুনিয়েছে, দিয়ে যিনি জোক বলেছেন সিনেমা সে হাসি পেয়েছে, ওরা ঠিক আছে এখন তো হাসি পায়নি, পরে পেলে তোমাকে ফোন করে জানিয়ে দেবো। তো এইরকম মানুষজন এখন হয়ে গেছে, ঠিক আছে? তো এত বেশি মানুষ কর্পোরেট হয়ে গেছে, সব ভেবে চিনতে একদম রিয়াকশন হাসি পুরো একদম মেপে হাসে। আর তাই জন্য কি ডিপ্রেশন বেশি বেশি করে আসছে কোথাও গিয়ে মনে হয়? হ্যাঁ, মানে মানুষের এত জীবনের জটিলতা বেড়েছে, সেই সহজ সরল জীবনটা কোথায়, সেটা তো জন্য। আর আচ্ছা ঠিক আছে, বেশ, তোমার এই স্ট্যান্ড আপ কমেডির বাদেও তো তোমার একটা জীবন আছে, প্রফেশন আছে, অনেকেই সেটা জানে না। তো তোমার প্রফেশন হিসেবে একটু জানতে চাইছি, তুমি কি চাকরি করো বা কি করো? আমি পেশায় একজন শিক্ষক। আমি পেশায় শিক্ষক, আমি স্কুলে পড়াই। শিক্ষক বিষয়টা তো যোগ এখন মনে হয়। হ্যাঁ, এবার শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে তো দীর্ঘ কয়েকদিন। এবং সেই জোকের মাস্টারমাইন্ড কে তোমার কি মনে হয়? কোথায়? শিক্ষক যে একটা জোক হয়ে গেছে এখন, তুমিও শিক্ষক আমিও শিক্ষক, তা আমারও জোক এখন। তো এই যে জোক বানিয়েছে আমাদেরকে, কে বানিয়েছে বলে তোমার মনে হয়? ঠিক আছে, একদম আনকাট, একদম ডাইরেক্ট কেস খাচ্ছে তো। ঠিক আছে, না আমি তোমার লেখালেখি দেখেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি আমার গুরুদেবকে নিয়ে বলতে চাইছো, আমি বুঝতে পেরেছি আর কি। ঠিক আছে, দেখো এটা নিয়ে তো কে পারতো তো বোঝাই যাচ্ছে আর কি, সেটা আমরা বুঝতেই পারবো আর কি। ঠিক আছে,
মানে পিসি মানে তো কি বলে পার্সোনাল পার্সোনাল কম্পিউটার হতে পারে। কম্পিউটার, একদমই তাই, পিসি মানে পার্সোনাল পার্সোনাল কম্পিউটার। কম্পিউটার। আর হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তোমার প্রফেশন এখন এই হ্যাঁ, মুহূর্তে। এই মুহূর্তে আমি একজন স্কুল শিক্ষক। আর স্কুল শিক্ষক মানে আমার টিচিং প্রফেশনের বাইরে আমি যেটুকু সময় পাই চেষ্টা করি মানুষকে হাসানো, বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকার। ঠিক, আমরা আমাদের এই সেগমেন্টটা আজ এখানেই শেষ করলাম। এরপর আমরা চলে যাব র্যাপিড ফায়ারে। আমরা র্যাপিড কিছু প্রশ্ন করব, শুভদীপ দাকে, শুভদীপ না ভেবে উত্তর দেবে, এবং এইখানে কোনো কাটাকাটি হবে না। যদি বিতর্ক হয় তো হবে, তারপর দেখা যাবে কি হয়। আমি দায়ী নই, শুভদীপ দায়ী। হ্যাঁ, নোট। আমি একজন করে নাম বলবো, তোমাকে তার সময় বলতে হবে। মানে ছোট করেই বলতে পারো, বড় করেও বলতে পারো। তোমার যদি মনে হয়, তোমার যদি আবেগ মানে উতলে বেরিয়ে ওঠে, তাহলে তুমি বড় করেও বলতে পারো। প্রথম নাম তো অবশ্যই মীর। মির্দা। মির্দা হচ্ছে ইনস্টিটিউশন। মানে আমি দুটো মানুষকে গুরুদেব মানি, এক হচ্ছে সচিন তেন্ডুলকর, দুই হচ্ছে মীর আফসার আলী। মির্দাকে আমি ফলো করি বহুদিন ধরে আর কি। মির্দাকে আমি প্রথম মানে দেখতে পাই হচ্ছে মানে অনুষ্ঠান তো মির্জা প্রচুর দেখেছে, মানে হাওমাখো দেখতাম, মিরাক্কেল দেখতাম, এখনও মির্জার কোনো অনুষ্ঠান দেখার আমি মির্জাকে শোনার সুযোগ পাই না। তুমি ভালো করে জানো বর্ধমানে এফএমটা এখানে আমাদের শহরে কি ধরে খুব ভালো না, ধরেই না, বোধ হয় সিগন্যাল আসেই না। সেজন্য মির্জাকে আমি শোনার সুযোগ খুব একটা পাইনি, কিন্তু মির্জাকে আমি গুরুদেব মানি। মানে মির্জার সঙ্গে মিশে মির্জাকে কাছ থেকে দেখে অনেক কিছু শেখা যায়, মঞ্চে কাছ থেকে দেখে অনেক কিছু শেখা যায়। সেকেন্ড, তোমার প্রিয় লেখক, যার লেখা পড়ে তুমি বড় হয়েছো বা ইন্সপিরেশন পেয়েছো আগামী দিনে কমেডিয়ান হওয়ার বা কোনো কাজ করার, ভালো কাজ করার। আমার প্রথম ভালো লাগতো, মানে আমার প্রথম এখনও খুব প্রিয় হচ্ছে হাদামোদা মাটুল দিকটা, টায়ন গঙ্গোপাধ্যায় আমার খুব পছন্দের। ঠিক আছে, এছাড়া আমি শিবরাম পড়তে খুব ভালোবাসি। শিবরাম তো দারুণ। হ্যাঁ, মানে এই যে ওয়ার্ড পান এখন তো হালে আমরা শিখছি আর কি, গুরুদেব অনেক আগেই করে দিয়ে গেছেন। হ্যাঁ, প্রচুর। সঞ্জীব চট্টোপাধ্যায় পড়েছো? সঞ্জীব চট্টোপাধ্যায় অল্প কেমন লাগতো? ভালো। আচ্ছা, তো শিবরাম আমাকে অনেক বেশি মানে এই আমরা স্ট্যান্ড আপ কমেডি করে অনেকটা মনে হচ্ছে ওখান থেকে কিছু মেটেরিয়াল পাওয়া যায়। একদম, এটা মেনে নিলাম বিষয়টা। তৃতীয় হচ্ছে সচিন তেন্ডুলকর না বিরাট কোহলি? আমি জানি তোমার উত্তর কি হবে এবং কেন। সচিন, এনি ডে সচিন। কেন এনি ডে সচিন? কারণ আমার ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছে, এই জন্যই কি নাকি না স্ট্যাটিস্টিক্স কথা বলছে? মানে প্রথমত যে ওই রকম করে ধরো 1998 সালে যে মাধ্যমিক দিয়েছে আর 2018 যে মাধ্যমিক দিয়েছে, দুজনকে তুলনা করা কখনো যায় না, সে আর সময় ছিল। তবুও যদি বলি বিরাট কোহলি যে বোলারগুলোকে ফেস করেছে তাদেরকে একদিকে রাখা হোক, আর সচিন তেন্ডুলকর যে বোলারগুলোকে খেলেছে তাদেরকে একদিকে রাখা হোক, মানে বোলারগুলো তো একটা পরীক্ষার প্রশ্নপত্রের মতো, তাহলেই বোঝা যাবে কার ক্ষেত্রে প্রশ্নটা অনেক কঠিন ছিল, সে জায়গায় বোঝাই যাবে আর কি। তুমি আমাকে বলো এবার যে বাংলা সিনেমা, আমি বলছি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এই জনার তুমি দেখতে পছন্দ করবে নাকি না নেটফ্লিক্সের নতুন কোনো ওয়েব সিরিজ দেখতে তুমি পছন্দ করবে? দুটোই। যে কোনো একটা বলতে হবে। আমি তাহলে নেটফ্লিক্সে আমি এখন মানে এটা বলা মানে আমরা তো ধরো আমরা এমন একটা জেনারেশন, তুমিও খানিকটা, সেটা হচ্ছে আমরা চিঠিও দিয়েছি, আবার টেক্সট মেসেজও করেছি। চিঠি কিন্তু দিয়েছি আমরা, হ্যাঁ, আবার টেক্সট মেসেজও করেছি, আবার হোয়াটসঅ্যাপও করেছি। তো সেরকম মানে একটা সব জেনারেশনটাই কভার করছে আর কি। এখন তো নতুন অনেক ভালো ভালো কাজও হয়, আবার পুরোনো দেখে বড় হয়েছে। মানে আমি সত্যজিৎ রায়কে তো কোনোদিন পছন্দের মধ্যে রাখতে বাধ্য আমরা। একদমই তাই, গুরুদেব সব। তাহলে এবার বলো আমাকে যে চিঠি প্রসঙ্গেই বলি, চিঠি মানে কি পোস্ট অফিসে গিয়ে পোস্ট করা চিঠি না বন্ধুর হাত দিয়ে পাঠানো চিঠি? আচ্ছা, এটা হচ্ছে ওদের দ্বিতীয় বাঁশ, তাই তো? গুনছি আমি প্রথমটার পর থেকে। পোস্ট অফিসে দুটোই চিঠি হতে পারে। চিঠি লেখা তো তুমি কোনটা বেশি করেছো? আমি কোনটা বেশি করেছি? আমি একটা জিনিস খুব করতাম, সেটা হচ্ছে বিভিন্ন ক্রিকেটারদের তখন না শুকতারাতে তাদের বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিত। আচ্ছা, ঠিক আছে, তখন ওই শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় খেলার একটা পার্ট থাকতো শুকতারা বহু আগে। তো সেখানে ক্রিকেটারদের সব বাড়ির অ্যাড্রেস দেওয়া হতো। তো সেখানে আমি তাদেরকে ওই তোমার ছবি আর অটোগ্রাফ যে চিঠি লিখতাম আর কি। ওই যারা পোস্ট অফিসে গিয়ে পোস্ট করাটা বেশি আর কি, বরাবরই চিঠি পাঠানো। বা তখন ওই তোমার ওই বিজয়ার চিঠি আসতো, আমি মামার বাড়িতে চিঠি লিখতাম, একটা পোস্ট অফিসে গিয়ে চিঠি, বন্ধুর হাত দিয়ে চিঠিগুলো আলটিমেটলি ওই চিঠিগুলো তো পৌঁছাতো না কি, আর মাঝখানে মুড়িয়ে ফেলে দিত, ছিঁড়ে ফেলে দিত, প্রচুর নষ্ট। বন্ধুরও নিজস্ব কিছু প্রচুর নষ্ট হয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে সুনীল পাল না সময় রায়না? আচ্ছা, আমার সুনীল পাল। মানে তারা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি কিন্তু বেসিক্যালি ফাউন্ডার মেম্বার যদি বলি, সেই সময়টা দাঁড়িয়ে তারা কিন্তু ওই সাহসটা দেখিয়েছিল বলে আজকে সময় রানারা এইসবগুলো করতে পারছে। সেই সময় রাজু শ্রীবাস্তব, সুনীল পাল একদম শুরু থেকে তারা সৃষ্টি করেছে আর কি সেই সময়টা দাঁড়িয়ে। পরের প্রশ্ন, আমি জানি তুমি একটু বায়াস হবে, তবুও মিরাক্কেল নাকি না
কপিল শর্মা শো? মিরাক্কেল এনি ডে, কারণ এনি ডে। হ্যাঁ, কারণটা কি? কারণ ধরো মানে প্রথমত হচ্ছে এটা বাংলা ভাষায় শো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজ থেকে যদি এখনই বা অনেক বছর পরে যদি আমার রক্ত পরীক্ষা করা হয়, সুগার কোলেস্ট্রল ধরা পড়তে পারে না পড়তে পারে, মিরাক্কেলটা ধরা পড়বে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে মিরাক্কেল, অলওয়েজ মিরাক্কেল। আর মিরাক্কেল কিন্তু আবার বললাম যে বাংলায় অনেক দিন তো হয়ে গেল, কিন্তু মিরাক্কেলের মতো কিন্তু একটা শো এখনো হয়নি। মিরাক্কেল এখনও সেই মিরাক্কেলের জায়গাটা আছে আর কি। একটু এদিক ওদিক হতে পারে, সেটা কোয়ালিটির দিক দিয়ে বিচার করলে সেটা তুল্যমূল্য আলোচনা হতে পারে, কিন্তু মিরাক্কেল অলওয়েজ মিরাক্কেল। পরের প্রশ্ন হচ্ছে, তুমি সিপিএম নাকি কংগ্রেস নাকি তৃণমূল নাকি বিজেপি নাকি ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি আমাকে অধিকার দিয়েছে, আমি এই উত্তরটা দেবো না মাইকের সামনে। 5টা অপশন। আমরা আগে যা ছিলাম আমরা এখন একই আছি। তোমরা আগে কি ছিলে? আমরা আগে যা ছিলাম আমরা একই আছি। মানুষ, সবার উপরে মানুষ। আমি বলে দিচ্ছি, তুমি উত্তর তো বলে দিচ্ছি আমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল হ্যাঁ। সম্পর্কে তোমার কি বক্তব্য? র্যাপিড ফায়ার। আরও আরও ভালো দরকার, আরও ভালো হোক, আরও ভালো হোক। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? হ্যাঁ, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? মোহনবাগান। মোহনবাগান। সবুজ মেরুন, সবুজ মেরুন, সবুজ একদম, মেরুন, হ্যাঁ একদম। হ্যাঁ। এবার হালকা আমাদের মিস হয়েছে, কিন্তু পরে হ্যাঁ, ঠিক আছে, মানে মিস হয়েছে মানে এটা ঠিক আছে, ইস্ট বেঙ্গল পেয়েছে, ঠিক আছে, সেটা তো ঠিক আছে, আমরা তো পেয়েছি আগে। 22 বছরের মাঝে আমরা অনেক কিছু পেয়েছি। বর্ধমান না কলকাতা? নবস্থা। ভাই গ্রাম। সাবাস, একদম নিজস্ব জায়গা। হ্যাঁ হ্যাঁ, গ্রাম। মানে যদি নবস্থা নিউ ইয়র্ক বলে আমি তাও নবস্থাই বলবো আর কি। এটা নিউ ইয়র্ক বলবে না কেউ, বোঝাই গেছে, তাও বলে রাখলাম আর কি। বউ নাকি এক্স গার্লফ্রেন্ড? এক্স গার্লফ্রেন্ডটা কী বলো তো? না, আগে যার সঙ্গে তুমি প্রেম করতে বিয়ের আগে। প্রেমটা কী বলো তো? এখন যেটা বউর সঙ্গে করো সেটা কি সমস্যা হচ্ছে আমার? কথাটা পৌঁছেছে না? হ্যাঁ, কোথায় অসুবিধা হচ্ছে? কোথাটা অসুবিধা হচ্ছে? বউ। বউ, বউ, চোখ বুঝে বউ। বাইরের বিরিয়ানি নাকি না বাড়ির তৈরি আলু পোস্ত ভাত? এটা কি বউ আর এক্স গার্লফ্রেন্ডের হ্যাঁ, সঙ্গে রিলেটেড? আমি পরের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, আমি যে দুটো রিলেট করা বলে এটা পরের প্রশ্ন। কি বললেন না? আলু পোস্ত ভাত, আলু পোস্ত। আমি বিরিয়ানি মানে খুব একটা মানে মানুষ যে বিরিয়ানি যারা হই হই করে, আমি অতটা বিরিয়ানি প্রেমী নই আর কি। খেতে ভালো লাগে এটা খেতে, কিন্তু আমার হচ্ছে ভাত আলু পোস্ত, তারপর হচ্ছে ফ্যানটা চালিয়ে দুপুরবেলা একটা ঘন্টা দিনেকে ঘুম, একটা পুরো প্যাকেজের মধ্যে থাকে আর কি। আমার একটা বিরিয়ানি অতটা ফেভারিট নয় আমার। মানে ঠিক আছে, কেউ যদি খাওয়াতে চায়, সে তো আমার যদি ইঁদুর মারে বিশ্ব খাওয়াতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফ্রিতে যা পাওয়া যায়, ফ্রিতে যাবো না, কেউ খাওয়ালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে আগামী 5 বছরে তোমার কি কি প্ল্যান মোটামুটি? মানে আমি জানতে চাইছি যে তোমার কোনো কীরকম প্ল্যান আছে, যে নিজস্ব একটা চ্যানেল করা, দিয়ে একটা নিজেকে উপস্থাপনা করা, বা এই কমেডিকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে বাংলা ভাষায় কমেডিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারে তোমার ধরো বন্ধু সৌরভ পালোধি খুব সুন্দর কাজ করে, তোমরা খুব সুন্দর কাজ করো, সবাই তোমাদের পুরো গ্রুপটাই সুন্দর কাজ করে। হ্যাঁ, মানে আমি তো ফুল টাইম দিতে পারি না বলে অনেকটা সময় কম হয় আর কি, সব দিকটা সামলে করতে হয় বলে। তো তোমার কিছু কি প্ল্যান আছে আগামী 5 বছরের মধ্যে, যে আমরা বাংলা ভাষাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু করতে পারি কিনা, এটা বলো না। আমার খুব ইচ্ছা আছে, সেটা করবো করা হচ্ছে না, ক্রিকেট নিয়ে একটা কোনো বই লেখা। মানে আমি আগে দুটো বই লিখেছি, 2017-18 মোট 3টে বই লেখা হয়েছে, কিন্তু ক্রিকেট নিয়ে একটা ইনট্যাক্ট বই, এবং সেটা হচ্ছে ওই এখনও প্ল্যানিংয়ের মধ্যে আছে, হয়ে উঠছে না। 2003 বিশ্বকাপ, সেটা তো আমাদের কাছে একটা আলাদা আবেগ, একটা আমরা ছোটবেলায় খেলা আমরা দেখা কাপ পাইনি, কিন্তু মানে 11 বিশ্বকাপকে পুরো শ্রদ্ধা রেখেই বলছি, আমরা যারা এখন ধরো এই মানে চুলে পাক ধরেছে, তাদের জন্য 2003 বিশ্বকাপটা একটা মাইলস্টোন। ওই 2003 বিশ্বকাপটা নিয়ে একটা কিছু লেখার ইচ্ছা আছে, এবং তাছাড়া তো পারফরমেন্স। আর তুমি যেটা বলছো চ্যানেলের কথা, ওটা না ডেডিকেশন দরকার। মানে ধরো এখন তো তুমি যদি একটা চোখ বুঝে একটা ইঁট ছুঁড়ে দাও, যার বাড়িতে পড়বে তার ইউটিউব চ্যানেল আছে, আলাদা করে খুঁজতে হবে না। কিন্তু মুশকিল হচ্ছে কজন সেটা মেনটেন করছে। আমি যেদিন মনে হবে যে আমি এটার জন্য সময় দিতে পারবো, কন্টেন্ট বানাতে পারবো, সব ঠিকঠাক, সেদিন আমি নিশ্চয়ই চ্যানেল খুলবো। কিন্তু তুমি বলছো ক্রিকেট নিয়ে বই লিখবে, আমি বললাম এটা শেষ প্রশ্ন, তাও আমি এটাই বললাম, প্রসঙ্গেই বলছি। ক্রিকেট নিয়ে বই লিখবে বলছো, কিন্তু ভারতের যে অডিয়েন্স বা পাঠক, রিডার, তারা কি এই বিষয়টা মেনে নেবে যখন তুমি কোনো ইন্ডিয়ান প্লেয়ারের ক্রিটিসাইজ করবে? কারণ যদি তুমি একটা ফেয়ারলি বই লিখতে চাও, তো এমন তো নয় যে সবসময় ইন্ডিয়ান প্লেয়ারকে ভালো দেখাতে হবে, কিন্তু কোথাও মনে হচ্ছে আজকে দিন দেখো যেটা হয় আর কি, বিশেষ করে যে আমি যদি কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কিছু বলি, তো একটা আউটরিচ আসে, তাই নাকি সিদ্ধার্থ? আচ্ছা, তো বুঝতে পেরেছি, কোথাও আছে যে আমি ধরো লিখলাম কিছু একটা, যে এই ইন্ডিয়ান প্লেয়ারটা ভালো খেলেনি, বা এই ইন্ডিয়ান প্লেয়ারটা অপশনের বাইরে বলে একটা খোঁচা মারার প্রবণতা তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই, স্লিপে বা কিপারে ক্যাচ হচ্ছে। তো কোথাও কিন্তু তোমার মনে হয়েছে যে এখানে একটা আউটরিচ আসতে পারে, মানে কমেডির জগতে যে আউটরিচটা আসেনি সেটা এখানে গিয়ে আসতে পারে? ঠিক আছে, মানে যদি সেগুলো পারফরমেন্সের নিরিখে হয়, তাহলে মনে হয় না খুব একটা কিছু সমস্যা হবে বলে। ভালো খারাপ দুটোই তো, যদি আমাকে যদি
মানে নিরপেক্ষভাবে লিখতে হয় তাহলে তো দুটোই লিখতে হবে, এটাই বিষয়। পাঠক কীভাবে নেবে সেটা পাঠকের উপরে, পাঠকের উইটের উপর সেটা গ্রহণ করছে। একদম। বেশ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আমরা আশা করি আবার আমরা দেখা হবে, আমাদের একদম। টিভির পর্দায় দেখা হবে তোমার সঙ্গে। আমার তুমি টিভি ওই পারে থাকবে, আমার টিভি এই পারে থাকবে, আমাদের রাস্তাঘাটেও দেখা হবে, রাস্তাঘাটেও দেখা হবে, এবং আমরা খেলাধুলা করবো একসাথে। একদম। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে সময় কাটিয়ে। আমার খুব ভালো দেখা হচ্ছে আবার পরের কোনো এপিসোডে, পরের কোনো মানুষের সঙ্গে। বর্ধমান পুলিশ ক্লাব, যুগ যুগ জিও।